আমি পদ্মজা পর্ব ১ লেখিকা ইলমা মেহরুজ। ফাহিমা ক্লান্ত হয়ে দপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে। তার শরীর ঘেমে একাকার, কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মোছে। বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলল, এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না। সেখানে একটি মেয়ে আজ ৪ দিন ধরে রিমান্ডে, তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। ৪ দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটিও করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না, আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে ২-১ সেকেন্ড দেখল, এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, তাকালোও না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো। বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়, গোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশ গাঢ় কালো, চোখ দুটি লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয়। তুষার মুখের প্রকাশ ভঙ্গি আগের অবস্থানে রেখেই আবার প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার একটু জোকে। মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। পদ্ম, আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত দৌড়ে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে। ১৯৮৯ সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র ১৬। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে ২৪ বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছ পদ্মর মা, এইবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হিরে। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি। তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া গড়ে রাহন বালা না। মেয়েটা তো আমার, আমাকেই বসতে দেন না। হেমলতা কণ্ঠে বিরক্তি জোরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মোরশেদের বড় ছেড়িডারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, গ্যারামে কি আর ছেড়ি নাই? একটা ছেড়িরই কেন সবার চোখে পড়তে হইব? চাইলেই কি সব পাওন যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল, আপা
এ আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল না। পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছনা জাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগী স্বরে বললেন, যাইব কি, যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার কড়া আদেশ। মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বোঝে না পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানা বাড়ি ছিল বলে জানত না।